এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছে জামায়াত। এনসিপি ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলছেন রুমিন ফারহানা। জানাবো যে কারণে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানাবো যে কথা কেউ শোনে না, ত্যাগের বদলে ট্যাগের রাজনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছে জামায়াত। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় জাতীয় নির্বাচনে দল আরও এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ইসির এই সিদ্ধান্ত নতুন বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার একটি মাইল ফলক তৈরি করেছে। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে কমিশনের দায়িত্ব পালন নিয়ে কিছু প্রশ্ন উঠছে। তারা যেন কোনো দিকে ঝুঁকে না পড়ে। নিরপেক্ষতা বজায় রেখে কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে। তিনি বলেন, জামায়াতের মতো একটি গণতান্ত্রিক দলের উপর জুলুম করে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাইয়ে যোদ্ধাদের জীবনদানের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। এনসিপি ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলছেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, এনসিপির নদীয় আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যমে কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে। দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, সময় যত গড়াতে থাকবে তখন মানুষ সত্যি বুঝতে পারবে যে বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কিনা। রাজনীতি কঠিন ব্যাপার। বাংলাদেশের রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ রাজনীতিবিদদের হাত ধরে বর্তমান জায়গায় এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী। যে কারণে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না নেতানিয়াহুর। ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেছেন, ইসরায়েল সরকার যুদ্ধবিরতির আগে ইরানে তার সকল লক্ষ্য অর্জন করার যে দাবি করেছে তা হাস্যকর। অন্তত বলতে গেলে এটা আসলে স্পষ্ট নয় যে ইসরায়েলের লক্ষ্য আসলে কী ছিল। তেল আবিব থেকে আল জাজিরাকে বলেন গোল্ডবার্গ। তিনি বলেন, গত সপ্তাহে আমরা ইসরায়েলকে পারমাণবিক কর্মসূচি শিরোচ্ছেদ থেকে শুরু করে সরকার পরিবর্তন পর্যন্ত সবকিছু নিয়ে কথা বলতে শুনেছি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলির কিছু ক্ষতি হলেও রাজনৈতিক ভাষ্যকার গোল্ডবার্গ বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি ধ্বংস করা হয়েছে তা এখনও সম্পূর্ণ অস্পষ্ট। আর যেহেতু ইরান থেকে ইসরায়েলের প্রতি কখনো আসন্ন অনিবার্য পারমাণবিক হুমকি ছিল না, তাই পরিস্থিতি মূলত কিছুই পরিবর্তন হয়নি। গোল্ডবার্গ আরও বলেন, ইরানের আক্রমণে ক্রমবর্ধমান ক্ষতি এবং ট্রাম্প প্রশাসনের পূর্বাভাসযোগ্য চাপের কারণে ইসরায়েল সম্ভবত যুদ্ধবিরতি সম্মত হয়েছে। ট্রাম্পের গাড়িতে ইসরায়েলি ঘোড়া বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নেতানিয়াহুর আর কোনো বিকল্প ছিল না বলেন গোল্ডবার্গ। রাজনৈতিক এই ভাষ্যকার বলেন, নেতানিয়াহু ট্রাম্পকে উদ্ধারের আসার জন্য বাজি ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ট্রাম্প তাই করেছেন এবং সে কারণে নেতানিয়াহু ট্রাম্পের লক্ষ্য পূরণে সহায়তা করতে বাধ্য। তার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত আঞ্চলিক চুক্তি নিশ্চিত করা এবং আঞ্চলিক যুদ্ধ শুরু না করা। এদিকে ইরানিরা আশা প্রকাশ করেছেন, ইসরায়েল বুঝতে পারবে যে ইরানে আক্রমণ করা ছিল তাদের একটি কৌশলগত ভুল। তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ বিভাগের অধ্যাপক ফুয়াদ ইজাদি আল জাজিরাকে বলেন, তিনি বিশ্বাস করেন যে ইসরায়েল ইরানে লেবাননের সাথে তার অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায়। যুদ্ধবিরতির দাবি করে কিন্তু যখন ইচ্ছা আক্রমণ করে এবং যাকে ইচ্ছা হত্যা করে, কিন্তু এই পরিকল্পনা কার্যকর হবে না বলেন তিনি। ইরানি অধ্যাপক আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি সম্পূর্ণরূপে কার্যকর এবং আজ সকালে আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের শেষ রাউন্ড ছিল। তাই ইরানি পক্ষ আশা করে ইসরায়েলি বুঝতে পারবে যে ইরানে আক্রমণ করা একটি কৌশলগত ভুল ছিল। তারা সরকার পরিবর্তন করতে পারেনি, যদিও তারা প্রকাশ্যে এর জন্য অনুরোধ করেছিল। তারা ইরানের ব্যালিস্টিক কর্মসূচি বন্ধ করতে পারেনি এবং তারা ভেবেছিল যে ইরানি নেতাদের হত্যা করে সামরিক বাহিনী অকার্যকর হয়ে পড়বে, তা ঘটেনি বলেন ইজাদি। যে কথা কেউ শোনে না, ত্যাগের বদলে ট্যাগের রাজনীতি।
দেশের রাজনীতিতে ট্যাগ বা তকমা লাগানো নতুন কোনো বিষয় নয়, সীমিত পরিসরে আগেও ছিল। সাধারণ জীবনযাপন অভ্যস্ত কিংবদন্তি নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর হাত থেকে রেহাই পাননি। ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতা করলেও চীনা সংযোগের অভিযোগে এই সময় ভাসানীকে গৃহবন্দী করে রেখেছিল সে দেশে। অথচ স্বাধীনতা অর্জনের তাড়নায় অনেক আগেই পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন নির্লোভ এই নেতা। শুধু ভাসানী নয়, অনেক মহান ত্যাগী নেতাকেও ট্যাগের বদনাম সহ্য করতে হয়েছে। একসময় চৈনিক চর, রুশ ভারতের দালাল, পাকিস্তানপন্থী মার্কিন এজেন্ট, উত্তরপাড়ার লোক এবং বিভিন্ন গোয়েন্দা বাহিনীর নামে ট্যাগ লাগানো হতো। সেসবের পাশাপাশি নতুন নতুন অনেক বিশেষণ আমদানি হয়েছে সম্প্রতি। গত হাসিনা রেজিমে ট্যাগের রাজনীতির বাম্পার ফলন হয়েছে। সরকার বা আওয়ামী বিরোধী সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহী বা স্বাধীনতা বিরোধী তকমা লাগানো হতো। অব্যাহত রাষ্ট্রীয় অপপ্রচার বিএনপি জামাতকে প্রায় গলির প্রতিশব্দ হিসেবে প্রতিষ্ঠা করেছিল আওয়ামী অনুসারীরা। এছাড়া অমুকের লোক তমুকের দালাল এসব প্রচারণা তো ডাল ভাত। দুঃখের বিষয়, এসব অনৈতিক উদ্যোগকে উৎসাহ দিতেন স্বয়ং সরকার ও আওয়ামী লীগ প্রধান। এতে করে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাও বিব্রত হতেন। এখন সরকার বিরোধী সমালোচকদের বলা হয় ফ্যাসিস্টের দোসর। সম্প্রতি এই অসৎ চর্চা মারাত্মকভাবে বেড়েছে। ত্যাগ, তিতিক্ষা ও ইতিবাচক কাজ দিয়ে প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলার চেষ্টা ত্যাগ দিয়ে পচানো জনপ্রিয় হয়ে উঠছে, যে কারণে রাজনীতিতে সুস্থ ধারা চর্চা ব্যাহত হচ্ছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বজুড়ে রাজনীতিতে কৌশল একটি স্বীকৃত শিল্প। এর জন্য গোপন দলীয় বৈঠক, স্বার্থ সংশ্লিষ্টতার সঙ্গে সলা পরামর্শ প্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এমনকি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ব্যক্তিত্বদেরও সহযোগিতা নিয়ে থাকেন রাজনীতিবিদরা। সে কারণে রাজনীতির বাইরেও নানা কর্মকাণ্ডে অংশ নেন নেতারা। এসব ব্যাপারকেও সন্দেহের চোখে দেখে অনেকে। যদিও আপাতদৃষ্টি নিষ্পাপ কর্মসূচির আড়ালে কোনো কোনো সময় অপকর্ম হয়ে থাকে। আর শর্টকাট পথে লোভী নেতৃত্বের উত্থানে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেজন্য অভিজ্ঞ ও ত্যাগী নেতার বিকল্প নেই। ছাত্র জনতা জুলাই আগস্ট অভ্যুত্থানের পর বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সে লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারাবাহিক বৈঠকে প্রচুর আলোচনা হলেও সমাধানে অগ্রগতি কম। এতে মান অভিমানের পাশাপাশি ধৈর্যহারা হয়ে পড়ছেন কেউ কেউ। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এর জন্য রাজনৈতিক বাহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গত রোববার ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে বলেন, অনেকগুলো বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হচ্ছি আমরা, কিন্তু এখানে কিছু কিছু দল একেবারে নিজেদের অবস্থানে অনড়। যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না। তিনি আরও বলেন, কোনোভাবেই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। এজন্য আমরা বারবার বলেছি, কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে তাকে ঐক্যমত্য বলবেন, কিংবা কতটি দল একমত থাকলে সেটাকে ঐক্য বলবেন। এটার একটা মাপকাঠি ঐক্যমত্য কমিশনকে নির্ধারণ করা দরকার। আমরা ঐক্যমত্য কমিশনকে বলেছি, আপনারা এখানে রেফারির ভূমিকায় আছেন। সবার আলাপ আলোচনা শুনে আপনাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। নূর হয়তো যথার্থই বলেছেন, তবে অকট্ট যুক্তি দিলেও আলোচনার টেবিলে অংশগ্রহণকারী সবাই সমান গুরুত্ব পায় না। দলীয় গুরুত্ব বিবেচনায় রাখা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামায়াত, এনসিপি আধা সরকারি দলের সুবিধা ভোগ করছে। এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে। এ পর্যায়ে এনসিপি দাবি করছে তারা 300 আসন পেয়ে সরকার গঠন করবে। গত রোববার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পার্লামেন্টে এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী 400 আসন হবে। এসব আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। তার এই আশা নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। কেউ কেউ তাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সঙ্গে তুলনা করছেন। এসব ক্রিয়া প্রতিক্রিয়াকে রাজনৈতিকভাবে দেখা উচিত। বিএনপি মনে করে, নিরপেক্ষ নির্বাচন হলে তারা সরকার গঠন করবে। দলীয় সক্ষমতা বিবেচনায় সাধারণ মানুষও তাই মনে করে। তবে নেতাকর্মীদের দখল, বাণিজ্য এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিব্রত হয় বিএনপি। সাধারণ মানুষে বিরক্ত হয়, যদিও দলটির হাইকমান্ডের বিরুদ্ধে তার কঠোরতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। কিন্তু জামায়াত এসব প্রচার করে জনসমর্থন বাড়াতে সচেষ্ট রয়েছে। এগুলো রাজনৈতিক প্রক্রিয়া জেনে বুঝে নিজ দলের সক্ষমতা বাড়াতে নানা ধরনের কৌশল নিয়ে থাকে দলগুলো। অনেক সময় অবান্তর বিষয়ে বিতর্ক তুলে নিজেকে পরিকল্পিতভাবে হাস্যকরও বানায়। এরকম ক্ষেত্রে দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেছেন, সে কিছুই জানে না এবং সে ভাবে যে সে সব জানেন। এটি একটি রাজনৈতিক ক্যারিয়ার স্পষ্ট ইঙ্গিত দেয়। জনকল্যাণের রাজনীতির কথা বলে নিজের সম্পদ বাড়িয়েছে অনেকে, যদিও সে সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে ভোগের সুযোগ পাননি তারা। বাজে
দৃষ্টান্ত স্থাপন করে রাজনীতিকে শুধু শুধু কলুষিত করেছেন। ৭১-এর স্বাধীনতা বিরোধী অবস্থানের জন্য জামায়াতের ক্ষমা না চাওয়া রাজনীতিতে একটি দুষ্ট ক্ষত। ২৪-এর জন্য অনুশোচনা না থাকায় রাজনীতিতে আওয়ামী লীগের টিকে থাকা প্রশ্নবিদ্ধ। অপার সম্ভাবনা থাকার পরও বিএনপি নেতাদের আওয়ামী আচরণে ভবিষ্যৎ কণ্টকিত। কিলিয়া কাঁঠাল পাকানোর মতো এনসিপির স্বাদ দিন দিন পাঞ্চে হয়ে যাচ্ছে। তারা সবাই ১৭ কোটি জনগণ নিজেদের দাবি করে রাজনীতির মাঠ গরম করছে, দলীয় স্বার্থে নানা রকম কর্মসূচি নিয়ে জনজীবন অতিষ্ঠ করছে। বিশ্বনন্দিত রাজনীতিবিদ নেলসন ম্যান্ডেলা বলেছেন, রাজনীতি যদি সেবা না হয় তবে তা নিপীড়নের জন্য রূপ। তাই রাজনীতি হোক জনমুখী, ত্যাগী নেতাদের হাতিয়ার। জনগণের ভাগ্য পরিবর্তন তথা দেশের উন্নয়ন হতে হবে প্রধান এজেন্ডা। সেটা যারা সফলভাবে দৃশ্যমান করতে পারবে তারাই পাবে ফুলের মালা। তথ্য প্রযুক্তির কল্যাণে ভার্চুয়াল জগতে এখন প্রতি মুহূর্তে কাঠগড়ায় দাঁড় করানো হয় রাজনীতি ও রাজনীতিবিদকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে অসামাজিক প্রচারণা, প্রকৃত সত্য আবিষ্কার ও না করেই তিরস্কারে মেতে ওঠে অনেক নেটিজেন। সবাই যেন সব জানতা শমশের। চোখের সামনে আসা কোনো ইস্যুই ত্যাগ করতে চান না সমালোচকরা। কথায় কথায় চরিত্র হননের প্রতিযোগিতায় নেমে নিজের চরিত্র উন্মুক্ত করে দেয় তারা। শুধু রাজনীতিবিদ নয়, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী, আমলা, সৈনিক, পুলিশ, কোনো পেশাজীবী রেহাই পাচ্ছেন না। কোনো একটি অভিযোগ পেলে নিষ্ঠুর ট্রলে জেরবার করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। অতীতে করা তার ভালো কাজও সন্দেহের তালিকায় উঠে আসে। প্রবণতা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। ভার্চুয়াল দুনিয়া